আমরা সকালের ক্লাসে এমসিকিউ নিয়ে আলোচনা করব। আসলে আমরা ইতিমধ্যে সিআরপিসির সম্ভাব্য যে এমসিকিউ গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা প্যানেল কোডের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্যানেল কোড অনুযায়ী বর্ণিত নির্জন কারাবাসের মেয়াদ একাধিক ক্রমে সর্বোচ্চ কতদিন? অর্থাৎ প্যানেল কোডে যে নির্জন কারাবাসের একটা বিষয় আছে সেখানে এটা কিন্তু যদিও এখন চালু নাই, কিন্তু এটা বাতিলও হয় নাই। এটা প্রশ্ন আসছিল না একবার, যে পেনাল কোড অনুযায়ী বর্ণিত নির্জন কারাবাসের মেয়াদ একাধিক ক্রমে সর্বোচ্চ কতদিন? এটা মনে হয় একবার পরীক্ষায় আসছিল এমসিকিউতে। ছিল স্যার। এটা কতদিন? 12 দিন, 14 বারো দিন স্যার। বছর, 12 বছর, 14 বছর, বা 7 বছরের কত বছর? 14। নির্জন কারাবাস 14 বছরের অধিক দেওয়া যাবে না। এটা কত ধারায় লেখা আছে? নির্জন কারাবাস কত ধারায় লেখা আছে জানো কেউ? 14 বছর কেন স্যার? 14 দিন স্যার। 74। 74 দ্বারাই স্যার। 14 দিন নির্জন কারাবাস কি 14 দিন? জি আমার স্যার। জি স্যার। আর মাস হলে সর্বোচ্চ 3 মাস স্যার। আচ্ছা, আমরা সেটাই তো 73 দ্বারাই বললাম, আছে স্যার। 14 বছর আমরা, ওই আমাদের ভুলও হতে পারে। এই জন্য তো বললাম যে নির্জন 14 দিন কারাবাস। স্যার, 3। এটা কি সঠিক আছে? নির্জন অন্তরীণ না কার্যকরী অনুরূপ অন্তরীণ মেয়াদ কোন অবস্থাতেই 14 দিনের বেশি হইবে না। হ্যাঁ, এই 14 দিনটা ঠিক, এটা আসছিল কিন্তু, তাই না? জি স্যার, আসলে স্যার। আচ্ছা, যাক, বাদ দাও। ক তার প্রতিবেশী খকে একটি পুরাতন বাড়িতে আটক রাখে। খ তার নিকট থাকা একটি ছুরি দিয়ে ককে আঘাত করলে ক গুরুতর জখম হয়। পেনাল কোড অনুযায়ী এখানে ক্ষয়ের অপরাধ হলো গুরুতর জখম, হত্যার চেষ্টা, সাধারণ জখম, কোনো অপরাধ হয়নি। আর বক্তব্যটা হলো একজন ব্যক্তিকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে, ওই লোকটা মুক্তি পাওয়ার উদ্দেশ্যে যে অন্যায়ভাবে আটক রেখেছে তাকে আঘাত করেছে। এটা কি কোনো ধরনের অপরাধ? অপরাধ না না স্যার, স্যার। অপরাধ। অর্থাৎ পেনাল কোড অনুযায়ী বিষয়টি অপরাধ নয়। এটা আমাদের দেহরক্ষার অধিকারের বিষয়, তাই না? সঠিক স্যার। পেনাল কোড অনুযায়ী বেআইনি সমাবেশের সদস্য হলে কারাদণ্ডের পরিমাণ হবে 6 মাসের, 6 বছরের, 8 বছরের, 3 মাসের। কোনটা হবে? শোনো, 3 মাস স্যার। বেআইনি সমাবেশের সদস্য হলে এর কারাদণ্ডের কথা বলা হয়েছে 3 মাস পর্যন্ত। আচ্ছা, ক ক্ষয়ের পকেটে এই উদ্দেশ্যে কিছু অলংকার রাখে যে উক্ত অলংকার উক্ত পকেটে পাওয়া যেতে পারে এবং এই ঘটনায় খ চুরির অপরাধে দণ্ডিত হতে পারে। পেনাল কোড অনুযায়ী কয়ের অপরাধ সত্য লুকানো, মিথ্যা সাক্ষ্য দান, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, সবগুলো কোনটা? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন স্যার। বক্তব্যটা হলো ওই যে যেমন গতকালকে আমরা একটা আলোচনা করেছিলাম যে একজন ব্যক্তি, মনে করে একজন পুলিশ অফিসার, তিনি কি করেছেন, আর একজন ব্যক্তিকে একটা মামলায়, মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য কি করেছে, তার পকেটে ইয়াবা দিয়ে দিছে, দিয়ে বলছে যে তার পকেটে ইয়াবা পাওয়া গেছে। এই তার পকেটে যে ইয়াবাটা দেওয়া হলো, এটা কি, বা ইয়াবা দিয়ে আরেকজন কিন্তু ধরানো হলো, এটা কিন্তু মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা। তো এই যে মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা তো আমরা জানি। তো এখানে যে প্রশ্নটা হলো যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির পকেটে কিছু অলংকার রাখছে এই জন্যই, যাতে অন্য লোক বলে সে চুরি করেছে। তাহলে এটা কোন ধরনের অপরাধ? এটি হলো মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করার অপরাধ, তাই না? প্যানাল কোড অনুযায়ী ডাকাতি হতে গেলে সদস্য সংখ্যা সর্বনিম্ন হতে হবে কতজন? 5। 5 বছর। 5 জন স্যার। আচ্ছা, আমাদের এই যে আমি একটা প্রশ্ন মাঝে মাঝে কথা বলি, এটা আমাদের সবার জন্য জানা প্রয়োজন, আইনের বিষয়গুলো। যে আইন যদি আজকে আমাদের সবার জন্য থাকতো, তাহলে আমার মানে সবার কাছে যদি পড়ার জন্য থাকতো, তাহলে মানুষের মনে হয় আইন কিছুটা মান্য করতো। হুম। কারণ যেমন আমাদের এই প্রমোশনের ক্ষেত্রে যে বিষয়গুলো চোখে পড়ে, দেখা গেল সশস্ত্র শাখার একজন ইন্সপেক্টর বা একজন সার্জেন্ট আইন সম্পর্কে অবগত নয়।
অবগত না হওয়ার কারণে দেখা গেল একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা গেল তার বাসার বা তার গার্মেন্টস এর মালামাল সবগুলো ট্রাকে করে নিয়ে গেছে। তো সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিটা সেই আর্ম ব্রাঞ্চের ইন্সপেক্টর বা সার্জনকে গিয়ে জিজ্ঞেস করছে, যারা আইন জানে না, যে ভাই গতকালকে তো আমার সব মালামাল নিয়ে গেছে কে জানি একেবারে। কয় ভাই এটা তো ডাকাতি। কিন্তু থানায় যাওয়ার পরে মামলা হলো চুরি। তখন ওই লোকটা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যে ওইখানে একজন বড় রকমের ওসি সাহেবের মতো র্যাঙ্ক পড়ে আছে, সে বলতেছে ডাকাতি, আর পুলিশ নিল চুরির মামলা। কিন্তু ঘটনাটা তো চুরি। সে ঘুমিয়ে রয়েছে বা তার কারখানা তালা ভেঙে সকল মালামাল নিয়ে গেছে। এখানে এজাহারে তো কোনো শক্তি প্রয়োগের কোনো কথা উল্লেখ নাই, তাহলে এটা তো চুরি হবে। তো এই যে চুরি আর ডাকাতি বা দস্যুতা, এই বিষয়গুলো আসলে আমরা অনেকে বুঝি না। তো এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা ক্ষেত্রে একটা উন্মুক্ত আলোচনায়, এই যে পুলিশের, আমি একটা কথা সবসময় বলি, এই কথাটা কেউ যদি মনে কষ্ট নেয়, কিছু বলার নাই। আগে দেখতাম আমাদের পুলিশ প্রশাসনে এটা মনে হয় বন্ধ হয়ে গেছে। কথা নেই, বার্তা নেই। কয়টা ওপেন হাউস ডে করলেন, কয়টা উঠান বৈঠক করলেন, কমিউনিটি পুলিশিং এর কি করলেন, ঢাক ঢোল বাজাইয়ে নায়ক নায়িকা এনে, কিন্তু ভিতরের থেকে মনের যে একটা আহ সন্ধি বা মনের যে একটা সমস্যা, এটা কিন্তু দূর হতো না। এখন যেটা আমরা দেখছি যে আমাদের কর্মকর্তাগণ বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন সমাজের সাথে সবকিছু ঠিক আছে, কিন্তু একটা বারো আইন সম্পর্কে বলছে না যে এই আইনে কিন্তু এভাবে এটা বলা আছে, এগুলো কিন্তু বলছে না। তো সে কারণে জনসাধারণকে আইন বিষয়ে জনসাধারণকে অবগত করানো যাচ্ছে না। এই জন্যই বলছি যে আমাদের সবারই আইন জানতে হবে। এই যে চুরি ডাকাতি সামান্য একটা বিষয়, ডাকাতি এবং দস্যুতা পার্থক্য কি? সংখ্যাগত। পার্থক্য হলো সংখ্যাগত। তো প্রশ্ন হচ্ছে যে ডাকাতিতে সদস্য সংখ্যা থাকে সর্বনিম্ন, অর্থাৎ সর্বনিম্ন থাকতে হবে 5। পেনাল কোড অনুযায়ী কত বছরের নিম্নের বয়স্ক ব্যক্তিকে প্ররোচনা দিয়ে স্বেচ্ছাকৃতভাবে মৃত্যুবরণ করালে তা নিন্দনীয় নরহত্যা নয় খুন বলে গণ্য হবে। অর্থাৎ পেনাল কোডে একটা বিষয় বলা আছে যে কত বছর বয়সের নিম্ন কোনো বাচ্চাকে যদি আহ আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয় এবং সে আত্মহত্যার প্ররোচনায় সে যদি আত্মহত্যা করে, তাহলে এটি খুন হিসেবে গণ্য হবে। 12 বছর, 14 বছর, 18 বছর, 20 বছর। কথাটা কি আমার কাছে বুঝতে পারছো? একটা ভালো করে বোঝো। পেনাল কোড অনুযায়ী কত বছর বয়সের নিম্নের বয়স্ক ব্যক্তিকে প্ররোচনা দিয়ে স্বেচ্ছাকৃতভাবে মৃত্যুবরণ করালে তা নিন্দনীয় নরহত্যা না হয়ে খুন হবে। অর্থাৎ 18 বছর। অপরাধজনক নরহত্যা না হয়ে এটা খুন হবে কত বছর? 18 বছর। কত ধারায় উল্লেখ করা আছে এটা? এটা স্যার 300-র 300 ব্যতিক্রম ধারায় স্যার। স্যার, কিন্তু না, এটা 305 স্যার। স্যার আপনার 305। মানে শিশুদেরকে আত্মহত্যার প্ররোচনা, এটা না? জি স্যার, শিশু বা উন্নত আত্মহত্যা সহায়তা প্ররোচনা দেওয়া স্যার। পেনাল কোড অনুযায়ী মানহানির ব্যতিক্রম কয়টি? 10টি স্যার। 10টি। অর্থাৎ পেনাল কোডের মানহানির ধারা কত? 99। 499। তার ছেলের মঙ্গলের জন্য একজন সার্জনকে দিয়ে অপারেশন করাতে চায়। সার্জন শিশুটির পিতার নিকট অনুমতি নিয়ে অপারেশন করে, শিশুটি মারা যায়। এক্ষেত্রে সার্জেন্টের অপরাধ কোন ধরনের অপরাধ? খুন, নিন্দনীয় নরহত্যা, না কোনো অপরাধ হয়নি? কোনো অপরাধ হয়নি কোনো স্যার। অপরাধ হয়নি স্যার। এটা প্যানেল কোডের কত ধারার মধ্যে, সাধারণ ব্যতিক্রমের মধ্যে বলা আছে? 89 স্যার। 89 জন। মানে বক্তব্যটা হলো যে যাদের সম্মতি নেওয়ার বয়স এখনো হয়নি, তার অভিভাবকের সম্মতি নিয়ে যদি কোনো কাজ করা হয়, এই কাজটা যদি সরল বিশ্বাসে করা হয়ে থাকে, তাহলে কোনো অপরাধ হইবে না, এই তো নাকি? জি স্যার। স্যার, জি স্যার। সরকারি কর্মচারী যদি বেআইনি ভাবে ব্যবসায় লিপ্ত হয়,
সেক্ষেত্রে প্যানাল কোড অনুযায়ী তার শাস্তি হতে পারে, যে শাস্তিটা হয় সেটি কি সশ্রম, বিনাশ্রম, না যে কোনো বর্ণনার, না অর্থদণ্ড, কোনটা? কোনো সরকারি কর্মচারী যদি বেআইনি ভাবে ব্যবসায় নিয়োজিত হয়, সেক্ষেত্রে আদালত তার শাস্তি দেবেন। শাস্তি দিলে শাস্তিটা কি হবে? সশ্রম অর্থাৎ মনে করে কারাদণ্ড দিল, সশ্রম কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড, না যে কোনো মেয়াদের কারাদণ্ড, কোনটা? বিনাশ্রম কারাদণ্ড। না, এটা যে কোনো মেয়াদের আদালত দিতে পারেন, সশ্রমও দিতে পারেন, বিনাশ্রমও দিতে পারেন। প্যানাল কোড অনুযায়ী সর্বোচ্চ কত বছরের কম বয়স্ক স্ত্রীর সাথে যৌন সঙ্গম করলে সেটা ধর্ষণ বলে বিবেচিত হবে? 14 বছর, 12 বছর, 18 বছর, 13 বছর? 13 বছর স্যার। কত কত ধারা এটা? কত তিনশো ধারা পঁচাত্তর উল্লেখ? স্যার। হ্যাঁ, হ্যাঁ। প্রাণ করে 375। অর্থাৎ ধর্ষণের সংঘাতে ধর্ষণের ব্যতিক্রম কয়টি? ব্যতিক্রম কোনটা এটা? স্বামী কর্তৃক স্ত্রী ধর্ষণ, এটি হলো ব্যতিক্রম। যাক, চিকিৎসা অবহেলা জনিত কারণে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে ডাক্তারকে প্যানাল কোডের কোন ধারায় দণ্ডিত করা যাবে? প্যানাল কোডের 302, 304, 304-এর ক। 304-এর ক। 304-এর ক। আচ্ছা, এটা যদি এমন হয়, নির্মাণ সামগ্রী পরে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, তাহলে কোন ধারায় অপরাধ হবে? 304-এর ক স্যার। 304-এর অবহেলা জনিত। আচ্ছা, আহ নির্মাণ শ্রমিক যদি পরে মারা যায়, তাহলে ওই বিল্ডিং এর মালিকের বিরুদ্ধে কত ধারায় মামলা হবে? 304-এর ক হইব স্যার। অর্থাৎ অবহেলা জনিত কারণে মৃত্যু, এটা তো এই তো নাকি? জি জি স্যার, স্যার। এটাই স্যার। আমাদের থানায় সাধারণত কি করে, ওই বিল্ডিং থেকে কর্মচারী মারা গেছে, একটা ইউডি মামলা নিয়ে নেয়, রুল তাই নেয় না? না স্যার, এখন এই 304-এর কতই মামলা নেই, অবহেলাজনিত মৃত্যু নির্দিষ্ট নেই। এটাই নেওয়া উচিত। যাক, পেনাল কোডের অধীন কারাদণ্ড কত প্রকারের? 2 প্রকারের, 3 প্রকারের, 5 প্রকারের, 4 প্রকারের? কারাদণ্ড কত প্রকারের? কারাদণ্ড কত প্রকারের? কারাদণ্ড 2 প্রকারের, সশ্রম এবং বিনাশ্রম, এটা মনে রাখতে হবে। কারাদণ্ড 2 প্রকারের, একটা সশ্রম কারাদণ্ড, একটা বিনাশ্রম কারাদণ্ড। একজন সৈনিক তার ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশে জনতার উপর গুলিবর্ষণ করেন, এতে 5 জন ব্যক্তি গুরুতর জখম হন। কোন ধরনের অপরাধ করেছে? গুরুতর জখম, সাধারণ জখম, কোনো অপরাধ করেনি? কোনো অপরাধ করেনি স্যার। এটা বাতিল করা দরকার। কি রুহুল, এটা বাতিল করা দরকার না? কোনটা স্যার? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করতে গিয়ে বেআইনি জনতার উপর গুলিবর্ষণ করলে তার কাজটি আইনি অপরাধ হিসেবে গণ্য হইবে না, এটা অপরাধ, মানে এটা বাতিল করা দরকার না? দরকার, মামলা তো হওয়ার কথা না কিন্তু। বাধ্যক। স্যার, পেনাল কোডের বলুন। বিধান মতে নিম্নবর্ণিত কোন ধরনের আঘাতের শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে? আমরা জানি যে সাধারণত খুন করলে শাস্তি মৃত্যুদণ্ড হয় পেনাল কোড অনুযায়ী, কিন্তু গুরুতর আঘাতের শাস্তি ও মৃত্যুদণ্ড, সেটা কোন ধরনের আঘাত? স্বেচ্ছাকৃতভাবে দুটি চোখ উপড়িয়ে বা এসিড জাতীয় পদার্থ দ্বারা দুটি চোখ নষ্ট করা, স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা, স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র বা মারাত্মক অস্ত্রের মাধ্যমে গুরুতর আঘাত করা, উপরের সবকটি কোনটা সঠিক? স্যার এক ক প্রথমটি স্যার, স্বেচ্ছাকৃতভাবে দুইটি চোখ উপড়ে ফেলা। দুটি চোখ, এটি যদি উপরে ফেলানো হয় বা অ্যাসিড দ্বারা নিক্ষেপ করা হয়, এই ধরনের গুরুতর আঘাতের শাস্তি মৃত্যুদণ্ড এখানে আইনে উল্লেখ করা আছে, তোমরা দেখো। 326-এর কতে বলা আছে। আবার এখানে অ্যাসিড অপরাধ দমনেও বলা আছে। যাই হোক, পেনাল কোড অনুযায়ী কত বছরের কম বয়স্ক মেয়ের সহিত
সম্মতি নিয়ে যৌন সহবাস করে সেটা ধর্ষণ হবে। 12 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর? 14 বছর। 14 বছর, অর্থাৎ 14 বছর বয়সের নিম্নে। আচ্ছা, কারণ এই জিনিসটা কিন্তু একটা অপরাধ। এই অপরাধগুলো সম্পর্কে আমরা যদি দেখি যে এটা সম্পূর্ণ পেনাল কোডের, দেখো, সেক্সুয়াল হ্যারাসমেন্ট এটা কিন্তু মানে যেটাকে বলা হয় রেপ, এই রেপটা কিন্তু আইনে বৈধতা দিয়ে দিছে। কিরকম বৈধতা দিছে? যে যদি অনুমতি দেয় তাহলে এটা বৈধ, অনুমতি না দিলে অবৈধ। আবার অনুমতি যদি জোর করে নেওয়া যায় তাহলে সেটি অবৈধ। তার মানে কি, আইন বোঝাচ্ছে যে অনুমতি সহকারে যদি দেয় সেটা বৈধ, কিন্তু অনুমতি দাতার বয়সটা 14 বছরের কম হলে সেটা বৈধ হবে না। এটাই এখানে বলা হচ্ছে। কয়েকটি বাক্স ভেঙে কিছু গহনা চুরির উদ্যোগ নেয়, কিন্তু বাক্সে কোনো টাকা পয়সা নেই। ইয়া পেনাল কোড অনুযায়ী কোন ধরনের অপরাধ? আহ অপরাধ অনুষ্ঠানের উদ্যোগ, চুরির উদ্যোগ, অবৈধ লাভ, কিংবা চুরি, কোনটা? অপরাধ অনুষ্ঠানের উদ্যোগ স্যার, 511। হ্যাঁ, 511 ধারা। একটা জিনিস আমরা যদি দেখি, তোমাদের এটা নলেজে আছে কিনা, দস্যুতার চেষ্টার অপরাধ আছে, ডাকাতির চেষ্টার অপরাধ আছে, চুরির চেষ্টার অপরাধ আছে কি? মানে চুরির চেষ্টার শাস্তির বিধান আছে কি? যেমন ডাকাতির চেষ্টার শাস্তির বিধান আছে, দস্যুতার চেষ্টার শাস্তির বিধান আছে। চুরির চেষ্টা, এটার কি শাস্তির বিধান আছে? 511 দ্বারা স্যার। 511 ধারা। শুধু কি চুরির জন্য এটা প্রযোজ্য? না স্যার, ওটা তো অপরাধ না, অনুষ্ঠান। কথাটা হলো যে সকল অপরাধে উদ্যোগের বিষয়টি নাই, উদ্যোগ অর্থাৎ চেষ্টার শাস্তির কথা উল্লেখ নেই, সেখানে 511 ধারাটি প্রযোজ্য। পেনাল কোডের 409 ধারায় অপরাধের পরিচয় হতে হবে ব্যবসায়ী, ব্যাংকার, সরকারি কর্মচারী, উপরের সবগুলো। 409 ধারা অনুযায়ী যে অপরাধটা হয়, এটা হলো কিসের অপরাধ? অর্থ লেনদেনের অপরাধ, ব্যাংকের বা আহ, যিনি অর্থ রাখার মতো যাকে দায়িত্ব প্রদান করা হয়েছে সেই ব্যক্তি কর্তৃক যদি আত্মসাৎ করা হয়, 409 ধারা, ব্যাংকার বা কোনো স- ব্যবসায়ী, আসলে এটা সবগুলো হবে 409-এর মধ্যে। যে কথাটি বলা আছে সেটি হলো যে আমাদের 409, 408 এর মধ্যে একটু তফাৎ হয়। 409টা টোটালি টাকা পয়সার ক্ষেত্রে প্রযোজ্য, অর্থ। যেমন আমাদের ব্যাংকের আমরা এটা নিজে দেখছি, এই অপরাধগুলো কিন্তু আজকে নতুন না, রহুল। ওই কমিশনার অফিসে একজন এএসআই ছিল, মনে হয় কত কোটি টাকা এভাবে ওই আত্মসাৎ করছে, বুঝতে পারেনি। ডিএমপির মতো জায়গা, তাই না? পরে ওর বিরুদ্ধে এই ধারায় মামলা হয়েছিল। যাই হোক, স্বামী বা স্ত্রীকে একাধিক বিবাহের জন্য পেনাল কোডের 494 ধারায় দোষী সাব্যস্ত করা যাবে না যদি দ্বিতীয় বিবাহের সময়কার পূর্ববর্তী স্বামী বা স্ত্রী কত বছর ধরে অনুপস্থিত থাকে বা জীবিত থাকে বলে শোনা যায়। বক্তব্যটা হলো যে পেনাল কোডের 494 ধারায় একটা বক্তব্য বলা আছে যে একজন স্ত্রী কত বছর অনুপস্থিত থাকলে স্বামী যদি বিবাহ করেন তাহলে স্ত্রী আর সেখানে কোনো দাবি করতে পারবেন না। অনুরূপভাবে কত বছর যাবৎ পর্যন্ত কোনো স্বামী যদি অনুপস্থিত থাকেন, সেক্ষেত্রে স্ত্রী যদি বিবাহ করেন স্বামীর কোনো দাবি চলবে না। এটা কত বছর পর্যন্ত? এক নাগাড়ে? 7 বছর স্যার। না, ক্রমাগত 12 বছর মনে হয়। 494 দেখো তো। চারশো 94। 7 বছর পর্যন্ত লেখা। না, আমরা দেখি একটু। 7 বছরই পাইছিলাম স্যার। হুম। 7 বছর লেখা। স্বামী স্ত্রীর জীবন পুনর্বিবাহ, এখানে বলা আছে যে অবৈধ ইত্যাদি। 7 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম, তাহলে সে ব্যক্তি, তুমি কি বুঝতেছো বুঝতেছি না।
যেখানে বলা আছে যে প্রাক্তন স্বামী বা স্ত্রীর বিবাহ জীবদ্দশায় বিবাহ অনুষ্ঠান হচ্ছে বিবাহের সময় পর্যন্ত, 7 বছর পর্যন্ত, সাজার 7 বছর আছে, তাই না? জি স্যার। হ্যাঁ, না, জি আমার স্যার, এখন সাত সাজা। বছরই উত্তরে 7 বছর লেখা আছে। পেনাল কোডের 149 ধারার অপরাধে দণ্ডিত হলে আসামির সংখ্যা কতজন হতে হবে? পেনাল কোড অনুযায়ী অর্থাৎ 149 ধারার বিধান কি করতে, অর্থাৎ 49 ধারায় যদি কাউকে দোষী সাব্যস্ত করতে হয় সেক্ষেত্রে সদস্য সংখ্যা কতজন হতে হবে? 5 বা ততোধিক। 5 বা ততোধিক। 5 বা ততোধিক। Good. পেনাল কোড অনুযায়ী কত বছরের অধিক বয়স্ক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মৃত্যুবরণ করলে বা মৃত্যুর ঝুঁকি নিলে তা নিন্দনীয় নরহত্যা, খুন নয়? কত বছর? 18 বছর স্যার। না, এটা 20 বছর হবে। এই যেমন তুমি এটা জানো কিনা জানি না, এই আত্মহত্যা কিন্তু যেমন আহ ইয়া আছে, খুনের ব্যতিক্রম আছে না? জি স্যার, আছে খুনের ব্যতিক্রম। জি স্যার। খুনের ব্যতিক্রমে বলা আছে কোন ব্যক্তি, শোনো, তোমার জীবন তুমি নিজেই হত্যা করতে পারবে না, এটাও কিন্তু একটা অপরাধ, এটা জানো তো? জি স্যার। যদি কোনো ব্যক্তি নিজে নিজের জীবন শেষ করে, এটা কোন ধরনের অপরাধ? এটা কিন্তু খুন না, এটা কিন্তু অপরাধজনক নরহত্যা, এটাও কিন্তু ব্যতিক্রমে বলা আছে, দেখো সেখানে বয়সটা দেওয়া আছে 20 বছর। স্যার এখানে 18 দেওয়া আছে, 18 বছরের অধিক। না মনে হয়, কত ধারায় যে দেখছো তুমি? ব্যতিক্রম পাশে দেওয়া আছে। ব্যতিক্রম পাশে স্যার 305। তাহলে ভুল আছে লেখা। 300 কত 300 ধারার উদাহরণে? ধারার ব্যতিক্রম পাশ। 300 ধারার উদাহরণে না? জি স্যার। এই জন্য আলোচনা করতে হয়, আলোচনা না করলে এগুলো কখনো সংশোধন হবে না। ব্যতিক্রম, ব্যতিক্রম, তাই না? জি স্যার। হ্যাঁ, জি স্যার, খুনের ব্যতিক্রম। অপরাধজনক প্রাণহানি খুনের শামিল হবে না যদি সে ব্যক্তির মৃত্যু হয় সে 18 বছরের ঊর্ধ্বে বয়স্ক হলে, তার মানে 18 বছরের ঊর্ধ্বে হলে, এই তো নাকি? আমাদের বইয়ের প্রশ্নটা কি লেখা আছে? আহ পেনাল কোড স্যার, অনুযায়ী কত বছরের অধিক বয়স্ক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, তাহলে উত্তর হবে 18 বছর, এই তো? 18 বছর, হ্যাঁ, এটা ঠিক আছে। স্যার, এই প্রশ্নের পেজটা কি, প্রশ্নটার এটা আমি একটু বলি, বুঝতে পারছি। তো ব্যাসটা হলো পেনাল কোডের 300 ধারার মধ্যে খুনের ব্যতিক্রম দেয়া আছে, অর্থাৎ কোনটা খুনের মধ্যে পড়বে না, এটা অপরাধজনক প্রাণহানির মধ্যে পড়বে। তো পঞ্চম যে ব্যতিক্রম সেখানে বলছে যে যে ব্যক্তির বয়স 18 বছরের ঊর্ধ্বে, এই ব্যক্তি যদি স্বেচ্ছায় অর্থাৎ আত্মহত্যা করে, এই আত্মহত্যার অপরাধটি খুনের অপরাধ হিসেবে গণ্য হইবে না, এটা অপরাধজনক নরহত্যা বলে গণ্য হইবে। বিষয়টাকে বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। অর্থাৎ তুমি তো তোমার জীবনটাকে শেষ করার তোমার অধিকার দেওয়া হয়নি, কারণ কি দেখো, এই জন্য বলি, আহ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে, এইরকম কিন্তু কথা নাই। তো এই জন্য আরেকটা জিনিস, তোমার হাত তো তুমি নিজে কাটতে পারো না। যদি কোনো ব্যক্তি নিজের হাত স্বেচ্ছাকৃতভাবে কর্তন করেন, এটাও কিন্তু পেনাল কোডের 326 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ, এটা জানো কি? জি স্যার, এটা জানি। তুমি তোমার কোনো অঙ্গই কাটতে পারো না, ওই যে ওই কি জানি বলে, তৃতীয় লিঙ্গ হওয়ার জন্য যে অপারেশন করে যাচ্ছে, এটা কিন্তু ডাক্তারেরও অপরাধ, যে করতেছে তারও কিন্তু অপরাধ। এই এই অনেকেই কিন্তু জানে না যে আত্মহত্যা কোন ধরনের অপরাধ।
আত্মহত্যা কিন্তু অপরাধজনক নরহত্যা, যাই হোক। স্থায়ীভাবে ক্ষয়ের মুখমণ্ডল বিকৃত করার উদ্দেশ্যে তার মুখে ঘুষি মারে এবং তার মুখ বিকৃত না করলেও 20 দিন পর্যন্ত ব্যথা পায়। পেনাল কোড অনুযায়ী তার অপরাধটা কোন ধরনের অপরাধ? আঘাত, গুরুতর আঘাত, স্বেচ্ছাকৃত ভাবে আঘাত। অর্থাৎ একটা কথা মনে রাখবা যে গুরুতর আঘাতের যে উদাহরণ দেয়া আছে পেনাল কোডের 320 ধারায়, সেখানে কিন্তু কয়েকটা বিষয়কে বলা হয়েছে এগুলো গুরুতর আঘাত। এছাড়া বলা হয়েছে যে এমন কোন আঘাত যার ফলে এই আক্রান্ত ব্যক্তিটা বা আঘাতপ্রাপ্ত ব্যক্তিটা কমপক্ষে 20 দিন পর্যন্ত কোনো হাসপাতালে চিকিৎসাধীন থাকে, তাহলে সেই ধরনের আঘাতটাকেও গুরুতর আঘাত হিসেবে গণ্য করা হবে। এটা কিন্তু খেয়াল রাখবা, কারণ এই ওই মুখমণ্ডল বিকৃতকরণ, অঙ্গহানিকরণ, পুরুষত্ব হানিকরণ, চোখের দৃষ্টিশক্তি চিরতরে খর্বকরণ, এগুলো সবাই জানি, কিন্তু এই 320-এর মধ্যে সর্বশেষ কিন্তু এই কথাটি বলা আছে যে এমন কোন আঘাত যে আঘাতের ফলে আঘাতপ্রাপ্ত ব্যক্তি কমপক্ষে 20 দিন পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বা কোনো কাজ করতে অপারগ ছিলেন, তাহলে এই ধরনের কাজটাও কিন্তু পেনাল কোডের এই 320 ধারা অনুযায়ী গুরুতর আঘাতের একটা অপরাধ। এটা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আমাদের যে বিষয়টা দেখা যায় যে এজাহার নিয়ে গেলে যদি দেখে কি, যে যদি দেখে যে এটা রক্ত বেরোচ্ছে, তাড়াতাড়ি সার্টিফিকেট নিয়ে আসেন। সার্টিফিকেট নেওয়ার কোনো সুযোগ নেই। পেনাল কোডে বা সিআরপিসি তে কোথাও কি বলা আছে যে আমলযোগ্য কোনো অপরাধের সংবাদ গেলে সেই সংবাদটি যদি আঘাতজনিত হয় তাহলে সার্টিফিকেট ছাড়া মামলা রুজু করা যাবে না? কি রোহন? না স্যার, স্যার যাবে স্যার, অভিযোগ দিলে অভিযোগ দিতে হবে স্যার। শোনো, এই মামলা নেওয়া পুলিশের হবে, দিতে হবে। মামলা নেওয়া হবে, আমি বলি তোমাকে, মামলা নেওয়া হবে। মামলা তদন্তে যদি মিথ্যা প্রমাণিত হয় বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। তাই বলে মামলা না নেওয়ার কোনো সুযোগ নাই। বিষয়টা সঠিক? আচ্ছা। জি স্যার। আর এজাহারে যদি উল্লেখ করা থাকে গুরুতর আঘাত, যে রক্তাক্ত জখম হয়, এর ভিত্তিতে 326 নেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যদি এজাহারে উল্লেখ থাকে যে অমুকের এই ছোড়ার আঘাতে বা এই লাঠির আঘাতে আমার ভাইয়ের বা আমার অমুকের এই একটা অঙ্গহানি হয়ে গেছে, মানে আঙ্গুল পড়ে গেছে, দাঁত পড়ে গেছে, বা হাতটা বিচ্ছিন্ন হয়ে গেছে, বা আঙ্গুল একটা বিচ্ছিন্ন হয়ে গেছে, সেক্ষেত্রে 326 নেওয়া যেতে পারে। কিন্তু গুরুতর রক্তাক্ত জখম হয়েছে, চাকু ঢোকায় গেছে, আর আমরা মনে করি কি 326 নিতে গেলে বড় সার্টিফিকেট না দিলে আমরা নিতে পারি না, কি তাই না রুহুল? স্যার ডিএমপি তে যে মামলাগুলো হয় স্যার, শুধুমাত্র 323-506 ঘটনা 326 মামলা হয় স্যার। না, কিন্তু 326-এর মামলা হতে গেলে ওই পুলিশ অফিসারকে চার্জশিট দেওয়ার সময় কি কি কোন পদ্ধতি অনুসরণ করতে হবে? তাকে দেখতে স্যার হবে সাক্ষ্য প্রমাণে কোনো অঙ্গহানি হয়েছে কিনা, 320 ধারার কোনো কিছু পাওয়া গেছে কিনা। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। না পাওয়া পর্যন্ত কখনোই গুরুতর আঘাতের চার্জশিট দেওয়া যাবে না। আচ্ছা, পেনাল কোডের 34 ধারার অধীন সাধারণ উদ্দেশ্য সিদ্ধিকল্পে অপরাধীর সংখ্যা সর্বনিম্ন কতজন হতে হবে? সর্বনিম্ন 34 ধারা। একজন, এক না, এক এক বা একাধিক, এক বা একাধিক একাধিক, হবে না। দুইজন, কমপক্ষে দুইজন। একের অধিক। একের অধিকও বলা যাবে না, দুইজন, দুইয়ের অধিক বলতে হবে। জি একের স্যার, অধিক বললে বোঝায় যে একজন থেকে শুরু। শুরু এখানে 2 জন থেকে শুরু হবে স্যার, তাই তো? হ্যাঁ, একাধিক। একাধিকও বলা যাবে না, দুইয়ের অধিক। একটা নৈবেদিক আছে, এক। না, এটা আসামির ন্যূনতম সদস্য সংখ্যা হতে হবে 2, এর সুযোগ নেই। মারামারির সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন হতে হবে? 2 জন স্যার। 2 জন। দুই বা ততোধিক। একদল ডাকাত, একদল একই ডাকাত একটা বাড়িতে যদি প্রথমে ডাকাতি করে গেল, পরবর্তীতে আবার 1 ঘন্টা পরে এসে সেই বাড়িতে ডাকাতি করলো, তো এইরকম ঘটনার ক্ষেত্রে আহ, ওই ওই বাড়ির ওই দিনের ঘটনার ক্ষেত্রে কয়টি মামলা রুজু হবে?
একটি স্যার। একটি হবে। পেনাল কোড অনুযায়ী ককে খ মনে করে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে এটা কোন ধরনের অপরাধ? আইনগত ভুল, ইচ্ছাকৃত ভুল, তথ্যগত ভুল? তথ্যগত ভুল স্যার। তথ্যগত তথ্যগত। বলছে। পেনাল কোড অনুযায়ী আত্মরক্ষার ক্ষেত্র কয়টি? অর্থাৎ আত্মরক্ষার যে উদাহরণ দেয়া আছে যে এই আত্মরক্ষার ক্ষেত্রে একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনে তাহা অপরাধ হিসেবে গণ্য হইবে না, এটা কয়টি উদাহরণ দেয়া আছে? 6টি স্যার। ছয়। কয়েকটি। পেনাল কোড অনুযায়ী গুরুতর আঘাতের স্তর কয়টি? অর্থাৎ কয় ধরনের আঘাতকে মানে গুরুতর আঘাতের কয়টি উদাহরণ দেয়া আছে যে এই সকল আঘাতকে গুরুতর আঘাত হিসেবে গণ্য করা হবে? কয়টি? 8টি স্যার। হ্যাঁ, 8টি। 8টি। পেনাল কোডের 375 ধারার মধ্যে ধর্ষণের উপাদান কয়টি? 5টি স্যার। 5টি। বেআইনি সমাবেশের শর্ত কয়টি? 5টি। 5টি। একটি আইনি সমাবেশ কখন বেআইনি সমাবেশে পরিণত হয় এর ধারা কোনটা? 141 পেনাল কোড। পেনাল কোডে 100। যে যে সমাবেশটি পূর্বে বৈধ ছিল তা কি অবৈধ সমাবেশ হতে পারে? কত ধারা? পারে স্যার 141 পেনাল কোড। আচ্ছা, আত্মরক্ষার ব্যতিক্রম সম্পর্কে পেনাল কোডের কোন ধারায় উল্লেখ করা হয়েছে? 99, 103, 102, 100? 99 স্যার। 99। 99 ব্যতিক্রম। পেনাল কোডের 102 ধারা অনুযায়ী আত্মরক্ষার অধিকার সৃষ্টি হয় আতঙ্ক সৃষ্টি হওয়ার সাথে সাথে, আতঙ্ক শেষ হয়ে গেলে, আক্রমণকারী পালিয়ে গেলে বা আক্রমণকারীকে দেখা মাত্র। আতঙ্ক সৃষ্টি হওয়ার সাথে সাথে। আতঙ্ক সৃষ্টি। আতঙ্ক সৃষ্টি হওয়ার সাথে সাথেই। এই জিনিসগুলো একটু দেখো। খুন একটি গুরুতর অপরাধ, এই খুনের ব্যতিক্রম কয়টি? 4টি, 5টি, 6টি, 7টি? খুনের ব্যতিক্রম কয়টি? 5টি স্যার। 5টি। 5টি স্যার। পেনাল কোডের সর্বনিম্ন শাস্তি কতক্ষণ? 1 বছর, 24 ঘন্টা, 12 ঘন্টা? 24 ঘন্টা স্যার। 24 ঘন্টা। 24 ঘন্টা। ইভটিজিং সংক্রান্ত অপরাধে কোন আইনে বিচারের বিধান আছে? পেনাল কোডে, শিশু আইনে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে? পেনাল কোড। কোড স্যার। পেনাল কোড। ইভটিজিং, একটা কথা বলে নেই, ইভটিজিং যদি কখনো সংজ্ঞা উল্লেখ করা থাকে যে ইভটিজিং বলতে কি বোঝেন, তাহলে বুঝতে হবে এটা পেনাল কোডের প্রশ্ন, 509 ধারা। যদি কখনো সংজ্ঞা আসে শ্লীলতাহানি, তাহলে বুঝতে হবে এটা পেনাল কোডের 354 ধারার প্রশ্ন, শ্লীলতাহানি। কিন্তু যদি কখনো প্রশ্ন আসে যৌন নিপীড়ন, তাহলে বুঝতে হবে এটা নারী শিশু নির্যাতন দমন আইনের 10 ধারার প্রশ্ন। বিষয়টা বুঝতে পারছো? যদি জি কখনো স্যার। প্রশ্ন আসে সংজ্ঞা লেখ ধর্ষণ, তাহলে বুঝতে হবে এটা পেনাল কোডের 375 ধারার প্রশ্ন। এখন আমাদের এই যে গাইড বইগুলোতে কি উল্টাপাল্টা লেখছে এটা আমরা দেখবো না, কি ঠিক আছে? জি আমার জি কথা কি স্যার। বুঝতে? কারণ এই যেমন ইভটিজিং সম্পর্কে বেশিরভাগে 10 ধারা দিয়ে দেয়, শ্লীলতাহানির ক্ষেত্রে নারী শিশু 10 ধারা দেয়। এটা কিন্তু সঠিক না, হ্যাঁ, এটা জেনে রাখবা। কারণ 10 ধারা হতে গেলে প্রশ্ন থাকতে হবে যৌন কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে কারো দেহ স্পর্শ করা। ইভটিজিং কোনো দেহ স্পর্শ না, এটা আকাঙ্ক্ষিত। বোঝা গেছে রুহুল? আমি জি এই স্যার। ইভটিজিং আমি এই ইভটিজিং সম্পর্কেই কিন্তু আমি দাবি জানাই যাতে এটা পাঠ্য পুস্তকে দেয়, ক্লাসের বইতে যেন দেয়। কারণ হলো এটা জানা প্রয়োজন আছে, তাহলে একটা মেয়ে সেও কিন্তু একটা সাহস পাবে যে না, এই ধরনের কাজটা কেউ যদি করে এটি অপরাধ, একটা ছেলেও কিন্তু অপরাধ করবে না। এই যে মানুষকে সচেতন করতে গেলে কিছু কাজ করতে হয়। এই নয় যে একজনের মেয়ে বিয়ে দিলে সচেতন হওয়া যায়, ওই ধান কাটা দিলে সচেতন হওয়া যায়। করোনায় আমরা কত কিছু করলাম, আমরা তো গান গাই নেই করোনায়। শোনো, এই করোনা কালে, এখন করোনা কালে কথা বলতে হয়, করোনা কালে খিলগা কবরস্থানে গেলাম, কেউ যায় না, পুরা খা খা করে মানুষ, মানে কেমন জানি একটা আতঙ্ক।
ওখানে গেলাম, ভাস্কর বাদরী সাংবাদিক, যমুনা টিভির, মহসিনুল হাকিম, এগুলাকে সবাই নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ওখান থেকে আমি নিজেই আমার সাক্ষাৎকারও দিচ্ছি সেখানে, যে মৃত ব্যক্তির করোনায় আক্রান্ত যে মারা গে অর্থাৎ করোনায় যে মারা গেছে এরকম ব্যক্তির, মৃত ব্যক্তির শরীরে কোনো করোনার জীবাণু থাকে না। অর্থাৎ এই মৃত ব্যক্তিটাকে যেন ভালোভাবে সমাহিত করা হয়, এটার জন্য অনেক কাজ করলাম। মানে খিলগাঁও কবরস্থানে, ওই রুহুল বলতে পারবে, তখন তো বৃষ্টির দিন পানি হতো, তো মানুষ মারা গেলে মানুষের শরীরের যে চর্বিগুলো এগুলা কিন্তু তেলের মতো ভেসে বেড়ায় পানির উপরে, আর চোখ এর মধ্যেই গেছে, বুঝতে পারছো? এখন কিন্তু সে কবরস্থানটা অনেক উঁচা করে ফেলছে, অনেক এখন আর চিহ্নগুলো নাই, এই করোনার কবরের ইয়াগুলো। তো এই আমরা সচেতন করলাম মানুষকে যে ভাই আসেন, আর মানুষের গান গায়া সচেতন করে, মানে যত আমাদের ফাউল কতগুলা ধারণা এগুলোই। অথচ সংক্রামক রোগ প্রতিরোধ, এই যে আইন নিয়ে সংক্রামক রোগ প্রতিরোধ নির্মূল যে আইনটা আছে না, এই আইনটা যদি যথাযথভাবে কার্যকর করতো, সেই যথেষ্ট ছিল। তোমরা তো আতঙ্কে থাকো নাই, আমাদের মাঝে প্রথম খবর আসলো, আমরা ওই দিন নারায়ণগঞ্জে খেলতে গেছি, আমাদের ফাইনাল খেলা ছিল। নারায়ণগঞ্জের ডিসি সাহেব বললো যে দুজন বিদেশি লোক করোনায় আক্রান্ত, কেবল ওদেরকে আলাদা রুমে রেখে আসলাম। বাস, রাজারবাগে নারায়ণগঞ্জের লোক আর ঢুকতে দেয় না, রাজারবাগ পুলিশ লাইনে। এরপরে বাসাবো এলাকায় পাওয়া গেল, বাসাবোর লোক আমরা ঢুকতে দিই নাই। এখন রাজারবাগ যখন পুরো আক্রান্ত হলো তখন কি হবে? মানে এইরকম একটা সিচুয়েশন গেছে। তো মানুষকে সচেতন করতে গেলে কিছু বলতে হয় আর কি। যাই হোক, প্যানাল কোড অনুযায়ী চুরির সদস্যের সংখ্যা কতজন? একজন, 5 জন, 10 জন, না নির্দিষ্ট কোনো সংখ্যা নেই? নির্দিষ্ট কোনো সংখ্যা নাই স্যার। কোনো সংখ্যা নাই। চুরির কোনো সংখ্যা নাই। প্রকাশ্যে মাতাল ব্যক্তির অসদাচরণের শাস্তি কত টাকা? 24 ঘন্টা কারাদণ্ড, 10 টাকা জরিমানা, 25 টাকা জরিমানা। ক এবং খ, অর্থাৎ 24 ঘন্টা কারাদণ্ড অথবা এবং 10 টাকা জরিমানা। এটা কত কত ধারা পেনাল কোডের? 510। আচ্ছা। ক, অজ্ঞাত মালিকের একটি সোনার আংটি পায়, মালিককে খুঁজে বের করার চেষ্টা না করেই তা বিক্রি করে দেয়, তার অপরাধটা কোন ধরনের অপরাধ? চুরি, দস্যুতা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অসাধুভাবে আত্মসাৎ। অসাধুভাবে এটা প্যানাল কোডের কত ধারা? 403। 3। আচ্ছা, অপরাধের সংখ্যা ছাড়া নিম্নবর্ণিত কোন দুটি অপরাধের উপাদান সমূহ অভিন্ন? ডাকাতি এবং দস্যুতা, এই তো। অভিন্ন বলতে কি? একই রকম, তাই না? জি স্যার। অর্থাৎ অপরাধীর সংখ্যা ছাড়া চুরি এবং দুঃখিত, ডাকাতি এবং দস্যুতার কার্যক্রম একই রকম, তাই না? জি স্যার। পেনাল কোড অনুযায়ী কোনটি অনুমোদিত সাজা না? কারাদণ্ড, জরিমানা, সম্পত্তি বাজেয়াপ্ত, বেত্রাঘাত। বেত্রাঘাত স্যার। বেত্রাঘাতটা এখন নাই, এটা আগে ছিল। কোন ব্যক্তি একটি কুড়াল নিয়ে সাবধানতা অবলম্বন করে কাজ করতেছে, হঠাৎ করে কুড়ালটি ফসকে গিয়ে পাশে দাঁড়ানো এক লোকের গায়ে লাগে এবং লোকটি মারা যায়, এটি কোন ধরনের অপরাধ? অপরাধজনক নরহত্যা, খুন, না কোনো অপরাধ হয়নি? কোনো অপরাধ হয়নি স্যার। এটা কত ধারায় বলা আছে পেনাল কোডের? 80 ধারা। 80 ধারা। পেনাল কোড অনুযায়ী কোনটি সর্বনিম্ন সাজা? 24 ঘন্টার সশ্রম কারাদণ্ড বা 10 টাকা জরিমানা, একদিনের সশ্রম কারাদণ্ড বা 100 টাকা পর্যন্ত জরিমানা, 24 ঘন্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা 10 টাকা পর্যন্ত জরিমানা। কোনটা? 24 ঘন্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড এবং 10 টাকা জরিমানা। অর্থাৎ এখানে সর্বনিম্ন সাজা যেটা 24 ঘন্টা এবং 10 টাকা জরিমানা, কিন্তু সেটা হতে হবে বিনাশ্রম, এই তো নাকি? জি স্যার। একজন শল্য চিকিৎসক সরল বিশ্বাসে একজন রোগীকে বলেন, আপনি আর বাঁচবেন না। এতে উক্ত রোগী মানসিক আঘাত পেয়ে মারা যায়, এক্ষেত্রে চিকিৎসকের কোন ধরনের অপরাধ হবে? খুন, নরহত্যা, না কোনো অপরাধ হয়নি? কোনো অপরাধ হয়নি স্যার। এটা প্রশ্ন আসছিল, কিন্তু লিখিত প্রশ্নে কত ধারার অপরাধ? 93 ধারা।
জি এটা স্যার। কিন্তু আসছিল, জানো তো নাকি? 93। জি স্যার। জি স্যার। এটা এটা পরীক্ষার লিখিত প্রশ্ন আসছিল না? জি স্যার আসছিল। আচ্ছা, আত্মরক্ষাকালে কোন কাজটি আইনসঙ্গত নয়? ধর্ষণ করার জন্য আক্রমণ করলে, আক্রমণকারীকে আঘাত করলে, গুরুতর জখম করার উদ্দেশ্যে আক্রমণকারীকে আঘাত করলে, আক্রমণকারী গুলি করার ভয় দেখালে, আক্রমণকারীকে আঘাত করলে, অস্বাভাবিক কামনা চরিতার্থ করিবার জন্য আক্রমণ করলে, কোনটি? অর্থাৎ কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার আইনসঙ্গত নয়? যেমন তোমাকে যদি কেউ গুলি করার ভয় দেখায়, তা তুমি কি তাকে আক্রমণ করতে পারবা? না না। স্যার। না। হ্যাঁ, তো সমস্যাটা হলো এখানে, যে এখানে প্রশ্নটা হলো আত্মরক্ষাকালে কোন কাজটি আইনসঙ্গত নয়। তো অন্যান্য যে সকল দেয়া আছে, যে গুরুতর আঘাত করার চেষ্টাকালে, সবকিছু ঠিক আছে। এখানে বলা আছে যে যদি কোনো ব্যক্তি গুলি করার জন্য হুমকি দেয়, তাহলে তার প্রতি দেহ রক্ষার অধিকার প্রয়োগ করার কোনো সুযোগ নাই। আচ্ছা, পেনাল কোড অনুযায়ী কোনটি ইভটিজিং এর আওতায় অপরাধ? কোন নারীর সম্মতি ব্যতি রেখে তার দেহ স্পর্শ করা, কোন নারীর দৃষ্টি ফেরানোর উদ্দেশ্যে অঙ্গভঙ্গি বা কটূক্তি করা, কোন নারীর কাছে প্রেম নিবেদন করা, কোন নারীর শ্লীলতাহানি করা, কোনটা? কোন নারীর দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি ফেরানোর জন্য ফেরানোর জন্য অঙ্গ। অর্থাৎ পেনাল কোডের 509 ধারায় বলা আছে যে যদি কোনো ব্যক্তি কোন নারীর দৃষ্টিভঙ্গি তার দিকে ফেরানোর উদ্দেশ্যে কোনো কৌতুক গান কিংবা কটূক্তি বা এমন কোনো কার্যক্রম করে যাতে নারীটি বুঝতে পারে যে এই পুরুষ ব্যক্তিটি তার দৃষ্টি, আমার দৃষ্টি তার দিকে ফেরানোর জন্য এই কাজটি করতেছে, সেটি ইভটিজিং সংক্রান্ত অপরাধ নাকি? জি স্যার। আচ্ছা, ক নামক চোর চুরি করে আপনার মালামাল নিয়ে পালিয়ে যাওয়া কালে আপনি চোরের পিছু নিলেন। চোর আপনার মালামাল ফেলে পালিয়ে যেতে থাকে, আপনি চোরকে ধরার জন্য গুলি করলেন এবং চোর মারা গেল। এক্ষেত্রে আপনার অপরাধটি সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে, না এটি খুন হিসেবে গণ্য হবে? এটি কি? 19 হবে স্যার। খুন হিসেবে গণ্য। আচ্ছা, প্রশ্ন হলো সম্পত্তি রক্ষায় চোরের মৃত্যু ঘটানো যায় কি? রোহল, এই ছোটখাটো বিষয়গুলো পড়বাই। আমরা এমসিকিউ যারা আলোচনা করতেছি, এই যে প্রশ্ন আসে, বেশিরভাগ লোকে কিন্তু সম্পত্তি রক্ষায় চোরের মৃত্যু ঘটানো যায় উল্লেখ দিয়ে দেয়। সম্পত্তি রক্ষায় কিন্তু কোনো চোরের মৃত্যু ঘটানোর কোনো সুযোগ নাই, কিন্তু অনেকে কিন্তু এটা দিয়ে দেয় যে হ্যাঁ, সম্পত্তি রক্ষাও চোরের মৃত্যু ঘটানো যায়। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, জি স্যার, জি স্যার। তার মানে পেনাল কোডের 103 ধারায় যেখানে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনে তাহা অপরাধ হিসেবে গণ্য হইবে না, সেখানে কিন্তু এই চোরের মৃত্যু ঘটালে অপরাধ হইবে না তা কিন্তু বলা নেই। কারণ চুরি করতে গিয়ে চোর যদি কোনো ভয় দেখায়, তখন আর চোর থাকে না, সেটা দস্যুতে পরিণত হয়। এখানে যে প্রশ্নটা বলছে যে একজন চোর চুরি করে মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছে, আপনি তার পিছু নিয়েছেন, হঠাৎ করে চোর মালামাল ফেলে দিয়েছে, আপনি তাকে গুলি করেছেন, চোর মারা গেছে, আপনার কাজটি আসলে সম্পত্তি রক্ষার অধিকারের মধ্যে পড়ে না, আপনার কাজটি খুন হিসেবে গণ্য হবে। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার। স্যার জি বুঝছি স্যার। স্যার। এখানে প্যানাল কোড প্রাণহানির কোনো অনুসারে, হ্যাঁ, এখানে কোনো রিস্ক নেই আর কি। আচ্ছা, প্যানাল কোড অনুযায়ী নিচের কোন সাজা বৈধ নয়? নির্জন কারাবাস, মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তকরণ, যাবজ্জীবন কারাদণ্ড, বিনাশ্রম। নির্জন কারাবাস স্যার। বিনাশ্রম স্যার। না, যাবজ্জীবন কারাদণ্ড কখনোই বিনাশ্রম হবে না, জি সশ্রম স্যার, হবে। সবসময় সশ্রম। এটা আসছিল তো, প্রশ্নে আসছিল না? জি স্যার। কনামুক ব্যক্তি খকে গয়ের ঘরে আগুন দেওয়ার জন্য প্ররোচিত করে, উক্ত ঘরে আগুন লাগায় এবং সুযোগ বুঝে চুরি করে, এক্ষেত্রে কয়ের কোনটাতে অপরাধ হবে? চুরি এবং আগুন লাগার ক্ষেত্রে, না শুধু আগুন লাগার ক্ষেত্রে তার প্ররোচনার ক্ষেত্রে তাকে দায়ী করা যাবে?
আগুন আগুন লাগানো। লাগানো স্যার। কত ধারায় আছে এটা প্ররোচনার? 111 স্যার। অর্থাৎ যে 111। কাজের জন্য বলা প্ররোচনা দেওয়া হয়েছে সে কাজ ব্যতীত যদি অন্য কোনো কাজ হয়ে থাকে, এটা নাকি? সঠিক স্যার। আচ্ছা। ক একটি শিশুকে ক্ষয়ের খাবারে বিষ মেশার জন্য প্ররোচিত করে, বিষ প্রদান করে। আচ্ছা, শিশুটি ক্ষয়ের খাবারে বিষ মেশাতে গিয়ে গয়ের খাবারে বিষ মেশায়, ফলে গ বিষক্রিয়ার কারণে মারা যায়। কয়ের অপরাধ কি? ক খুন করার প্ররোচনার জন্য দায়ী হবেন। ক শুধুমাত্র, ক কোনো অপরাধ করে নাই। ক শুধুমাত্র হত্যার অপরাধে অপরাধী হবেন। উপরে সবগুলো কোনটা? মানে বক্তব্য হলো একজন ব্যক্তি একটা শিশুকে বিষ মিশানোর জন্য প্ররোচিত করেছে যে এই বিষটা মিশিয়ে অমুক ব্যক্তিকে হত্যা কর, অমুক ব্যক্তির খাবারে দিবা। তো ওই শিশুটা ভুলক্রমে আরেকজন ব্যক্তির খাবারে দিয়েছে। তো দেওয়ার ফলে সে এই খাবারটা খায় এবং বিষক্রিয়ায় মারা যায়। এক্ষেত্রে যে প্ররোচনা দিয়েছে তার অপরাধটা কি খুনের প্ররোচনার অপরাধ হবে, না অন্য কোনো অপরাধ প্ররোচনার অপরাধ হবে? কোনটা? খুনের প্ররোচনার অপরাধ হবে স্যার। খুনের প্রশ্ন। খুনের প্ররোচনার অপরাধ হবে। পেনাল কোডের 375 ধারা অনুযায়ী ধর্ষণ হিসেবে গণ্য হতে গেলে কোন শর্ত পূরণ করতে হবে? মৃত্যুর ভয় দেখিয়ে যৌন কাজ করলে, কোন নারীর সম্মতি ছাড়া যৌন কাজ করলে, স্বামী না হয়েও স্বামী হিসেবে যৌন সঙ্গম করলে। ঘ উপরের সবগুলো। সবগুলো। উপর সবগুলি স্যার। ক জানতো যে তার স্বামী খুন করেছে। ক তার স্বামীকে শাস্তি থেকে বাঁচানোর জন্য লুকিয়ে রাখে। এক্ষেত্রে ক দণ্ডিত হতে পারে, খুনের অপরাধে দণ্ডিত হতে পারেন, অপরাধীকে আশ্রয় দানের অপরাধে দণ্ডিত হতে পারেন, সে কোনো অপরাধ করে নাই। অপরাধ। কোনো কোনো অপরাধ। তার মানে স্বামী যদি স্ত্রীকে আশ্রয় দেয়, স্ত্রী যদি স্বামীকে আশ্রয় দেয়, তাহলে সেটা আইনে অপরাধ হিসেবে গণ্য হইবে না। আশ্রয় দান আমরা সাধারণত মনে করছি আশ্রয় দেওয়া মানে মনে হয় শুধু বাড়িতে থাকতে দেওয়া, আসলে কিন্তু তা নয়। অর্থ, বাসস্থান, পানীয় জল, খাদ্য, যানবাহন, এগুলো দিয়ে সহায়তা করাও কিন্তু আশ্রয় দানের অন্তর্ভুক্ত। এটা জানো তো নাকি? জি স্যার। ক। আমরা কিন্তু এই ধারাগুলো ভুল করি, আমরা কখনো এই ধারাটা লিখি না। কিরকম? দেখা গেল যে গণমুখ ব্যক্তি খুন করে পালিয়ে যাওয়ার সময় গণমুখ ব্যক্তি তার গাড়িটি তাকে ব্যবহার করার সুযোগ দেন। আমরা কি করি এখানে? ওই প্ররোচনা অথবা 34 ধারা দিয়ে দিই, তাই না? এখানে কিন্তু আমরা আশ্রয় দানের কথাটি লিখি না, লিখি? এই জিনিসগুলো কিন্তু আমাদের আমরা ভুল করি অনেক ক্ষেত্রে। যাই হোক, সর্বশেষ ক ও খ, মুসলিম নরনারী পরস্পরের সম্মতিতে কোনো সাক্ষী ব্যতীত বিয়ে করলে তাদের বিয়ের আইনগত ফলাফল কি হবে? অবৈধ, নিয়মিত, বাতিলযোগ্য, অনিয়মিত। শোনো, বিবাহ শাদী হতে গেলে সাক্ষী লাগে। ওই মন কলা খেয়ে মাজারে গিয়ে দুইজন স্বামী স্ত্রী হিসেবে ওই সিনেমার মতো আজ থেকে আমরা স্বামী স্ত্রী, গলায় একটা রশি দিয়ে দিলাম, মানে ফুলের মালা, গেন্দা ফুলের মালা দিয়ে দিলাম, দিয়ে বসবাস করলাম, এটি কিন্তু আইনে অপরাধ। এটাও কিন্তু একটা ধর্ষণের অপরাধ, জানো কি এটা? এটা 493 না স্যার? না না, 493 হবে কেন? ধর, এটা হলো বিশ্বাস জন্মায়। যদি কেউ, এটা ধর্ষণের অপরাধ বিশ্বাস জন্মায় যদি, অর্থাৎ ওই যে কোনো বিশ্বাস জন্মায়, এটাও অপরাধ। স্বামী স্ত্রী হিসেবে, তা স্বামী স্ত্রী হিসেবে হতে গেলে কি করতে হবে? বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে হবে এবং সেটা সাক্ষীর সম্মুখে। তো এখানে বলা আছে কোন মুসলিম নরনারী যদি সাক্ষী ব্যতীত বিয়ে করেন তাদের বিয়েটা হবে অনিয়মিত। যাক, আমরা সর্বশেষ আলোচনা করলাম, 50টা পর্যন্ত আলোচনা করেছি আমরা। দেখি, আবার আগামীকালকে আলোচনা করব। কারো কিছু বলার থাকলে বলতে পারো। কারো কিছু বলার আছে? কেন বলছিলেন স্যার যে শিশু 18 বছরের কম বয়স্ক শিশু যদি আত্মহত্যার ইয়া করে তাহলে ওটা কোন অপরাধজনক নরনাতে খুনে হবে, এটা একটু ভালো বুঝলাম না স্যার। আচ্ছা, পেনাল কোডের 305 ধারার মধ্যে যে কথাটি বলা আছে এখানে শিশু বা খুন না, মৃত্যুদণ্ড, শাস্তি মৃত্যুদণ্ডের কথা বলা আছে।
305-এও কিন্তু এখানে দেখো, যদি 18 বছরের কম বয়স্ক কোনো 18 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তি কোন উন্মাদ ইত্যাদি, সেখানে বলা আছে শাস্তি মৃত্যুদণ্ড। শাস্তি মৃত্যুদণ্ড, বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ 18 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে যদি আত্মহত্যার প্ররোচনা দেয়া হয়, যদি কোনো উন্মাদকে আত্মহত্যার প্ররোচনা দেয়া হয়, বা মাতাল কোনো ব্যক্তিকে, নেশাগ্রস্ত অবস্থায় আছে এরকম ব্যক্তিকে কোনো আত্মহত্যার প্ররোচনা দেয়া হয়, এই প্ররোচনার ফলে প্ররোচিত হয়ে যদি সেই লোকটা আত্মহত্যা করে, এই শিশুটা আত্মহত্যা করে, তাহলে আমরা তো জানি যে আত্মহত্যার প্ররোচনার ধারা হলো পেনাল কোডের 306। কিন্তু 305-এ বলছে যে না, এটা 306 হবে না, 305 হবে। কারণ 306-এর শাস্তির কথা বলা হয়েছে এখানে, এখানে 10 বছর, কিন্তু 305-এর বেলা হয়েছে মৃত্যুদণ্ড। কারণ শিশু বা মস্তিষ্ক বিকৃত ব্যক্তি বা মাতাল ব্যক্তি, অর্থাৎ তার ভালো মতো বোঝার মতো কোনো বয়স নাই। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। স্যার আরেকটু একটু বুঝে দিলে ভালো হতো স্যার, ওই যে 300 ধারার যে ব্যতিক্রম 5 নাম্বার আছে স্যার। হ্যাঁ, শোনো, একটা বলি, 305-এর যে ব্যতিক্রমটা, আহ, একজন লোক, মানে ক নামক ব্যক্তিকে খুন করেছেন একটা ছোরা দিয়ে, এটা কোন ধরনের অপরাধ? খুনের অপরাধ না? জি জি স্যার, স্যার। খুনের অপরাধ। অথবা গুলি করে মারছে, এটা অথবা গলা টিপে মারছে, হঠাৎ করে ধইরা গলা টিপে মারছে, এটা খুনের অপরাধ না? জি স্যার। তো আমি আমার নিজেকে মারলাম, আমি নিজে একটা গলায় রশি দিয়ে আমি নিজে নিজে আত্মহত্যা করলাম, বা নিজের পিস্তল দিয়ে নিজে আত্মহত্যা, এটা তো একটা খুনের অপরাধ। এই পেনাল কোডের 300 ধারার 5 নম্বর উদাহরণ বলছে এই অপরাধটা খুনের অপরাধ হবে না। সে যেহেতু নিজে নিজে আত্মহত্যা করেছে, এটি অপরাধজনক নরহত্যার অপরাধ। বিষয়টা বুঝতে পারছো? মাঝে মাঝে জি আমি স্যার। তোমাদেরকে বলি না আত্মহত্যা কোন ধরনের অপরাধ, কয় স্যার আত্মহত্যা কোনো অপরাধ না। আত্মহত্যা অপরাধজনক নরহত্যার অপরাধ। আত্মহত্যা অপরাধজনক নরহত্যার অপরাধ, ওইটাই 305-এ বলা। দুঃখিত, 300 ধারার 5 নম্বর উদাহরণে বলা আছে। এই জিনিসগুলো পড়ো। আচ্ছা, প্রশ্ন হলো, সর্বশেষ আমরা যেটা একটু আলোচনা করবো, এই যে দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমার বইয়ে তো আসলে অনেকগুলো ভেজাল থাকে, আমার বইয়ের উদাহরণের শেষ নাই। হ্যাঁ, এই যে দেখো 300, আমি তোমাকে বোঝাচ্ছি, তুমি এই জিনিসটা জানবা, কারণ অনেকে জানে না এগুলো, বুঝছো? অপরাধজনক প্রাণহানি খুনের শামিল হইবে না যদি সে ব্যক্তির মৃত্যু হয়, সে ব্যক্তি 18 বছরের ঊর্ধ্বে বয়স্ক হলে স্বেচ্ছায় স্বীয় সম্মতিক্রমে মৃত্যুবরণ করেন বা মৃত্যুর ঝুঁকি গ্রহণ। 18 বছরের ঊর্ধ্বে হলে স্বেচ্ছায় স্বীয় মৃত্যুবরণ করলে সেটি কি হবে? অপরাধজনক নরহত্যা। অপরাধজনক নরহত্যা। এই জিনিসগুলো বোঝো। আচ্ছা, তো কি কথা জানি বলতে চাচ্ছিলাম, কি জানি এটা বলতে চাচ্ছিলাম, ভুলে গেলাম, যে একটা প্রশ্নের বিষয়ে আলোচনা করি। ও, প্রশ্ন হলো যে হত্যা মামলা প্রমাণের ক্ষেত্রে, হত্যা মামলা প্রমাণের ক্ষেত্রে লাশের গুরুত্ব কতটুকু? হত্যা মামলা প্রমাণের ক্ষেত্রে লাশের গুরুত্ব কতটুকু? হত্যা মামলা প্রমাণের ক্ষেত্রে লাশের গুরুত্ব অপরিসীম, অর্থাৎ একেবারে খুবই গুরুত্ব। কিন্তু লাশ পাওয়া যায়নি বলে কাউকে হত্যা মামলার থেকে অব্যাহতি দিতে হবে এমন কোন আইনের বিধান নাই। অনেক সময় মৃতদেহ না পাওয়া যেতে পারে, ধ্বংস করে ফেলতে পারেন, নদীতে ফেলে দিতে পারেন, যার পক্ষে লাশটি বের করা বা লাশটি পোস্টমর্টমের জন্য প্রেরণ করা সম্ভব হয় নাই। সম্ভব হয় নাই বলে হত্যা মামলা প্রমাণের ক্ষেত্রে একজনকে খালাস দিতে হবে তা কিন্তু নয়। এটার কিন্তু কোনো ধারা নাই, এটা ডিএলআর এর বিষয় আছে। বিষয়টা কি বুঝতে পারছো? যে আহ লাশ ব্যতীত কি হত্যা মামলা প্রমাণ করা যায়? বা একটি হত্যাকাণ্ডের ঘটনা প্রমাণের ক্ষেত্রে লাশের গুরুত্ব কতটুকু? গুরুত্ব অপরিসীম, কিন্তু তাই বলে তাকে খালাস দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ দেখা গেল যে খুন করছে, এটা তো সত্য, লাশটা টানতে টানতে নিয়ে গেল, নিয়ে গিয়ে
বাঘের খাঁচায় ফেলে দিল, বাঘ খেয়ে ফেললো। তুমি পোস্টমর্টম করবা কার? বাঘের? এই যে এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসছিল, এটা গুরুত্বপূর্ণ। যা কারো কিছু বলার থাকলে বলতে পারো। রোল কিছু বলবা? না স্যার। স্যার হ্যাঁ, সাধারণ ব্যতিক্রম স্যার 76 থেকে 75 না 76 থেকে স্যার 106, এটা একটু স্যার। 76 থেকে 75 হবে কেন? না 76 থেকে স্যার ওই যে 95 বললাম। শোনো, এই সাধারণ ব্যতিক্রমের যে বিষয়টি বলা আছে এখানে কিন্তু সাধারণ ব্যতিক্রমের মধ্যে কথাটা বলা হয়েছে 76 থেকে 95 পর্যন্ত। এটা জানো কি তোমরা? 106 পর্যন্ত হবে স্যার, 76 না, থেকে 106। না, 106টা বলা আছে দেহরক্ষার ব্যতিক্রম। পার্ট না দুইটা স্যার? এখানে পার্ট দুইটা, একটা হলো দেহ এবং সম্পত্তি রক্ষার ব্যতিক্রমের কথা বলা হয়েছে, আর 76 থেকে 95 এটি আর একটা ব্যতিক্রম। এটি হলো কি সাধারণ ব্যতিক্রম। যেমন প্রশ্ন আসে কোন ধরনের খুন খুন নয়, যারা বোঝে না তারা এখানে 76 ধারাও দিয়ে দিচ্ছে, তারা 80 ধারাও দিয়ে দিচ্ছে, 81 ধারাও দিয়ে দিচ্ছে। এটা না, 81 ধারার বক্তব্য, 80 ধারার বক্তব্য তোমার খুন করার উদ্দেশ্য না, এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। আর 100 ধারার বক্তব্য ডাইরেক্ট তোমার খুন। তুমি নিজের জীবন বাঁচাতে যদি কাউকে খুন করো তোমার অপরাধ নয়। 103-এর সম্পত্তি রক্ষার ক্ষেত্রে তুমি যদি কাউকে খুন করো তাহলে তোমার কোনো অপরাধ নয়। এরপরে 46-3, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে যদি তুমি পলায়নরোধ করবে, খুন করে, তোমার কোনো অপরাধ হবে না। এখানে সরাসরি খুনের কথা কিন্তু এখানে বলা হয়েছে। আর ওখানে কিন্তু খুনের কথা বলা হয়নি। চিকিৎসা পেশায় নিয়োজিত, চিকিৎসা করতেছেন, হঠাৎ করে লোকটি মারা গেছেন, এটা চিকিৎসকের কোনো অপরাধ, যদি কিনা সে প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক হয়ে থাকে। বিষয়টা কি বুঝতে পারছো আইনুল? জি স্যার। ওইটা সাধারণ ব্যতিক্রম। আর এখানে এই যে দেহ এবং সম্পত্তি রক্ষার যে বিষয়টি এখানে উল্লেখ করা আছে। যাও, আমরা শেষ করি, রাত্রে ক্লাস আছে, সবাই যথাসময় চলে আসো। আর আমি আবারও একটা কথা বলছি, আমরা যে যেভাবেই থাকি না কেন পরীক্ষা কিন্তু সামনে চলে আসছে। আমাদেরকে এর প্রস্তুতি নিতে হবে। শোনো, আমাদের আজকে দুজন সাবেক আইজিপি স্যারেরা অ্যারেস্ট হয়েছেন। ওনাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। ওনারা আইজিপি ছিলেন তাই বলে আইন কিন্তু ওনাকে ছাড়বে না। ছাড়বে? না স্যার ছাড়বে না। তো তোমাদের আন্দোলনের কারণে মন খারাপ, এই জন্য কি তোমাদের প্রশ্ন কি দুর্বল দিবে? না স্যার, এটা দুর্বল হওয়ার কোনো আন্দোলন সম্ভাবনাই কিন্তু নেই। সবাই করেনি, আন্দোলন কিন্তু গোটা কয়েকজন করছে। আন্দোলন কিন্তু সবাই করে নাই। আমাদের থানার পুলিশরা যে কার্যক্রমে যায় নাই সেটা ভয়ে, তারা কিন্তু আন্দোলনে যায়নি। তারা নিরাপত্তাহীনতায় ভুগেছিল, নিরাপত্তা তাদের ছিল না, নিরাপত্তা জনিত কারণে তারা ডিউটিতে যায়নি। তারা কিন্তু কোনো আন্দোলনের শরিক না। আন্দোলন আসলে খারাপ জিনিস। আন্দোলন যারা করছে তাদের কিন্তু নিজেদেরও বোঝা উচিত ছিল যে আমরা আন্দোলন যেটাই করি, কিন্তু আমাদের ডিপার্টমেন্টে যে সকল সিনিয়র কর্মকর্তাগণ আছেন এনাদেরকে আমাদের যথাযথভাবে সম্মান করা আমাদের উচিত ছিল, এবং ওনাদের কাছে আমাদের বক্তব্যটা পেশ করা। সেই তো আমরা পেশ করলামই, সেই তো আমরা পেশই করলাম, তাই না? তাহলে ঘটনাটা এতটুকু ঘোলা হতো না। যাই হোক, আমরা সবাই ভালো থাকি, সবাই সবার জন্য দোয়া করবা। ধন্যবাদ সবাইকে। জি স্যার।